আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে, আর তার পাশে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 10 = 10। নাম্বার 1-এর কয়ের দাগে ঘরঘোড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ না চেঙ্গিস খাঁ। তো এখানে বলা হচ্ছে ঘরঘোড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? উত্তর হচ্ছে নসরত শাহ। খয়ের দাগে ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন সুলতান, খলিফা, উলেমা, বাদশাহ। সঠিক উত্তর হবে খলিফা। এরপর গয়ের দাগা প্রশ্ন, খানোয়ার যুদ্ধকে কি ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন রানা সংগ্রাম সিংহ, ইব্রাহিম লোদি, বাবর না আকবর? সঠিক উত্তর কী হবে? বাবর। ঠিক আছে, বাবর আখ্যা দেন খানোয়ার যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে। ঘরের দিকে হচ্ছে শাহজাহানবাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো হাভেলি, কোঠরি না মকার না গুদাম? সঠিক উত্তর হচ্ছে কোঠরি। ওঙ্গর দাগে দিনপনাহ হলো হুমায়ুনের সময়কার একটি অনুষ্ঠান, বাগান, ধর্ম না শহরের নাম? এখানে সঠিক উত্তরই হচ্ছে শহরের নাম একটি। এরপর চয়ের দাগে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে, 1542 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1540 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেখো 6-এর দাগে, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ? দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল কি? যমুনা নদ। বরিগজ দাগে পাট্টা ও কবুলিয়ত চালু করেছিলেন হুমায়ুন, আকবর, শেরশাহ, ইব্রাহিম লোদি? তো পাট্টা ও কবুলিয়ত চালু করেছিলেন কে? শেরশাহ। ঝয়ের দাগে সুলতানি যুগে পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে বলা হতো উলাক, দাওয়া, রানার না লাকাও? এখানে সঠিক উত্তর লিখবে দাওয়া। ওকে, নেক্সট হচ্ছে চিরাগ-ই দিল্লি কথাটির অর্থ হলো দিল্লির তোরণ। এরপর হচ্ছে দিল্লির প্রদীপ, দিল্লির জলধার না দিল্লির বাজার? তো চিরাগ-ই দিল্লি এই কথার অর্থ হচ্ছে দিল্লির প্রদীপ। ওকে, 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকেও 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। কয়ের দাগে খুতবা শব্দটির মানে কি? তো খুতবা শব্দটির মানে হচ্ছে ভাষণ। খয়ের দাগে হচ্ছে তুর্কান-ই চিহলগানি কথাটির অর্থ কি? তুর্কান-ই চিহলগানি কথাটির অর্থ হচ্ছে 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরপর গয়ের দাগে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ নির্মাণ করেছিলেন। ঘরের দাগে শেরশাহ কী মুদ্রা চালু করেছিলেন? তো শেরশাহ সোনা, রূপো ও তামা এই 3 রকমের মুদ্রা, এই 3 রকম ধাতুর মুদ্রা চালু করেছিলেন আর কি। ওঙ্গর দাগে শাহজাহানবাদ শহরটিকে প্রতিষ্ঠা করেন? শাহজাহানবাদ শহরটি শাহজাহান প্রতিষ্ঠা করেন। এবার দেখা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। খানোয়ার যুদ্ধকে ধর্মযুদ্ধ কি বলে কি আখ্যা দেন? উত্তর হবে খানোয়ার যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন মোগল সম্রাট বাবর। ঠিক আছে, এরপর হচ্ছে আকবরনামা কি রচনা করেন? উত্তর লিখবে আকবরনামা আবুল ফজল রচনা করেন। ঝড় দেখা কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ ও রানা আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ইংরেজি থেকে প্রশ্ন, আমির কাদের বলা হতো? তো উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর দেখে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্ন নম্বর 2 করে 4 দেখুন 8 নম্বর দেওয়া হচ্ছে। কয়ের দেখে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? তো প্রথম সমস্যা হচ্ছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে, এই একটা সমস্যা ছিল। 2 নম্বর হচ্ছে কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মোগল শক্তিকে মোকাবেলা করা যাবে, এবং তৃতীয়ত বা 3 নম্বর হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। পরের দিকে সুলাহ-ই কুল কি? তো সুলাহ-ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন বা শ্রদ্ধা। ওকে, এবং শ্রদ্ধা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন, কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না।
রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির পথই হল লহ ই কুল দিন ই ইলাহি হলো এই নীতিরই বাস্তব প্রতিফলন। গয়ের দাগে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? তো ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতের নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠি দিয়ে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করে। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এইভাবে সপ্তদশ শতকের ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। এরপর ঘয়ের দাগে মুঘল কারা, তাদের সম্বন্ধে কি জানা যায়? তো মঙ্গল নেতা চেঙ্গিস খান অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের মুঘল বলা হয়। মুঘলরা নিজেদের তৈমুরীয় বলে ভাবত এবং গর্ববোধ করত। চেঙ্গিস খানের প্রতি মুঘলদের শ্রদ্ধা ছিল না। বাবর ও তার বংশধরগণ ভারতের ইতিহাসে মুঘল নামে পরিচিত। খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল। পরের প্রশ্ন, উঙ্গর দাগের রুমি কৌশল কি? তো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন, একে রুমি কৌশল বলে। চয়ের দাগে হুন্ডি কি? তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা এক ধরনের কাগজ চালু করে, একে হুন্ডি বলা হতো। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে হুন্ডি কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা ভাঙিয়ে নিত। এর ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। পরের প্রশ্ন 4 নম্বর থেকে বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। কয়ের দাগে হচ্ছে কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? তো দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল। সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন বা অধিকার করলেন সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। সেসব প্রদেশকে বলা হতো ইকতা। তাই ইকতার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো, অর্থাৎ যে সমস্ত ইকতারা সামরিক দায়িত্ব নিয়ে থাকতেন তাদের বলা হতো কি না ইকতাদার। এই ইকতাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করে নেওয়া হতো। বড় ইকতাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো না, প্রশাসনিক দায়িত্ব তাদের পালন করতে হতো। ছোট ইকতাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন। সৈন্য বাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এসব দায়িত্ব বড় ইকতাদারদের উপর থাকত। এসব ইকতাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। নেক্সট হচ্ছে খয়ের দাগা, টিকা লিখতে হবে এখানে খানোয়ার যুদ্ধ সম্পর্কে। 1527 খ্রিস্টাব্দে মেবাড়ের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতের রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। গয়ের দাগা দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? তো দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল, এর কারণ ছিল অনেকগুলি। চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিকে নতুন করে ঘর বাড়ি তৈরি করেন, ঠিক আছে, পুরনো শহরগুলিতে। এই সব শহরে সুলতানরা ও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলো জনবহুল হয়ে ওঠে। শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরি কাঁচা মালের যোগান দেওয়ার জন্য আমদানি ও রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল। আবার সে যুগে সুলতানরা তাদের সামরিক প্রয়োজনে বিরাট সেনাবাহিনী মোতায়েন রাখতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এদের ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। ওই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। সেই শস্য নিয়েও বাণিজ্য চলত। তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস ব্যসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা
সে যুগের বাণিজ্যের আর একটি বৈশিষ্ট্য ছিল। ঘরের দেখা হচ্ছে সুলতান রাজিয়াকে সুলতানা বলা হয় না কেন? তো রাজিয়া একজন নারী হলেও তার উপাধি সুলতানা নয়, সুলতান। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন। সে যুগের একজন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেছেন। দেখা হচ্ছে মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। তো মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিতেন। মালের উপর শুল্ক ছাড় দিয়ে, পুঁথি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিতেন। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করাতো, তবে এগুলো বাণিজ্যের স্বার্থে তৈরি হতো না। এবার দেখা হচ্ছে একটালা দুর্গটি কীরূপ ছিল। এখানে দেখো গৌড় থেকে একটালা দুর্গটি খুব দূরে ছিল না। দুর্গটি ঘিরে ছিল গঙ্গার দুই শাখা নদী চিরামতি এবং বালিয়া। দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল। ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করেন, ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডালা দুর্গ দখল করতে পারেননি। তবে এই দুর্গটির কোনো চিহ্নই আজ আর নেই। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 5 করে 5 দুগুণে 10 নম্বর। কয়েক দেখা হচ্ছে শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো শের শাহের শাসন সংস্কার বা শাসন ব্যবস্থা মাত্র 5 বছরের রাজত্বকালের মধ্যে শের শাহ শাসন ব্যবস্থার যে সংস্কার সাধন করেছিলেন তাকে ভারত ইতিহাসে অমর করে রেখেছে। শাসন পরিচালনার ক্ষেত্রে শের শাহ বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন। এগুলি হলো 1 নম্বর, কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য শের শাহ সাম্রাজ্যকে 47টি সরকারে ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন। 2 নম্বর হচ্ছে রাজস্ব সংস্কার হিসাবে জমি জরিপ করে জমির উৎপন্ন ফসলের অংশ রাজস্ব নেবার ব্যবস্থা করেন। এছাড়া পাট্টা ও কবুলিয়তের প্রচলন করেন। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। 3 নম্বর, যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে শের শাহ বাংলার সোনারগাঁ থেকে পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক ই আজম নামে একটি সড়ক তৈরি করেন, যা পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আরও অনেক সুন্দর ও প্রশস্ত পথ তিনি নির্মাণ করেন, যা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। 4 নম্বর হচ্ছে পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 5 নম্বর, ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 6 নম্বর, সামরিক সংস্কার হিসাবে শের শাহ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আনতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। তো এগুলো তিনি করেছিলেন। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্পর্ক ছিল তা লেখন। তো দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের সম্পর্ক, যে সুলতান যত বেশিভাবে সব দিক সামলাতে পারবেন তার শাসন তত বেশি দিন টিকত। তবে গিয়াসুদ্দিন বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতার সঙ্গে সঙ্গে মর্যাদাও বাড়তে থাকে। সুলতানরা এতটাই ক্ষমতার অধিকারী ছিল যে তাদের ওপর কেউ কথা বলতে পারতো না। সুলতানকে নিয়ে যদি কেউ বিরোধ প্রকাশ করত তাহলে তাদের শাস্তি পেতে হতো। আলাউদ্দিন খলজির সময়ে অভিজাতদের কড়া হাতে দমন করা হতো, কিন্তু যদি কোনোভাবে সুলতানদের শাসন আলগা হয়ে যেত তাহলে অভিজাতদের ক্ষমতা বেড়ে যেত। সুলতানরা যেমন অভিজাতদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, তেমনি সময় বা সুযোগ পেলে অভিজাতরাও সুলতানদের মান্য করতো না। এছাড়াও অভিজাত ছাড়াও উলেমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন সুলতানরা। সুলতানদের পরামর্শ দিত উলেমা। গয়ের দাগে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে খ্রিস্টীয় 13 শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? এখানে উত্তর লিখবে খ্রিস্টীয় 13 শতকে দিল্লি। 13 শতক থেকে দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত
দুর্গ নির্মাণ করা সহজ ছিল। ফলে উত্তর পশ্চিম দিকের সীমান্ত অঞ্চল দিয়ে যে মঙ্গল আক্রমণ এর সম্ভাবনা ছিল তা থেকে রাজধানীকে মুক্ত করা সম্ভবপর ছিল। আবার দিল্লি শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছিল যমুনা নদী, যা শহরের পূর্ব দিকে একটি প্রাকৃতিক সীমানা রচনা করেছিল। এছাড়া যমুনা নদী ছিল প্রধান জলপথ, তার সঙ্গে সমুদ্র বাণিজ্য, বৈদেশিক বন্দরগুলি যুক্ত ছিল, যা দিল্লিকে অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করেছিল। এই প্রাকৃতিক সীমানা ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখেই বহু যুগ ধরেই রাজরাজরা ও বণিকবৃন্দ দিল্লি অঞ্চলের দিকে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। দিল্লির প্রশাসনিক গুরুত্বের কথা মাথায় রেখে মধ্যযুগের সুলতানরা দিল্লিকে ঘিরে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় ও এটি একটি রাজধানী শহর হওয়ায় বিদেশি পর্যটক ও বণিকদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ত্রয়োদশ শতক থেকেই দিল্লিতে বিভিন্ন পর্যটক ও বণিকদের আগমনও উত্তরোত্তর বাড়তে শুরু করে। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তরে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে সেই সমস্ত অধ্যায়গুলো তোমরা কিন্তু ভালোভাবে করে নেবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই করে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।